প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। আমাদের দেশে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করবার জন্যে সাধারণত রাজনীতি ব্যবহার করা হয় না। যেটি ব্যবহার করা হয় সেটি হলো অসভ্যতা, নোংরামি, ষড়যন্ত্র, এইসব বিষয়। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয়। আর যাদের রাজনীতি পজিটিভ না, তাদের এইসব নোংরা চোরাগুপ্তা রাস্তা নিতে হয়, না নিয়ে কোনো উপায় থাকে না। কারণ তাদের রাজনীতিতে কোনো আদর্শ নেই, আদর্শহীন রাজনীতি। তাই তুলে ধরবার মতো, হাইলাইট করবার মতো কিচ্ছু নেই। তাই প্রতিপক্ষকে নোংরা রাস্তায় মোকাবেলা করবার চেষ্টা করতে হয়। আর সেই চেষ্টাই আমরা বহুদিন থেকে লক্ষ্য করছি। প্রচলিত রাজনীতিতে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবার ব্যবস্থাটি একেবারেই নেই। সবসময় দেখে এসেছি, নিকট অতীতে এটি আরও বেশি পরিষ্কার হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে তখন তিনি এনসিপি দলীয় নেত্রী ছিলেন, ডক্টর তাসনিম জারা। আমরা দেখলাম তাসনিম জারাকে নিয়ে কী পরিমাণ নোংরামি শুরু হয়েছিল। তিনি বানাননি এমন কন্টেন্ট তার নামে চালিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য কিছু করা হয়েছে। ইউটিউব চ্যানেলগুলো অসভ্যতায় মেতে উঠেছে। তিনি মার্কিন চর, সিআইএর লোক, তাকে ছাত্র জীবন থেকে মার্কিনিরা টার্গেট করেছে, এখন বানিয়ে রেডি করেছে বাংলাদেশের বিরুদ্ধে যাতে কাজ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এমনকি মেয়েরা পর্যন্ত, কিছু নারী সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, আমি এদেরকে সাংঘাতিক বলি, তারা কতগুলো চ্যানেল অপারেট করেন, তারাও তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলেছে। এর মধ্যে বেশি বলেছে নবনীতা চৌধুরী। আমি তাকে কটকটি বেগম বলি। কটকটি বেগমের নবনীতার বয়ান থেকে মিথ্যে বয়ান তাসনিম জারা সম্পর্কে অসংখ্যবার নবনীতা দিয়েছেন, অসংখ্যবার। আর অন্যেরা অন্যভাবে তাকে ছোট করবার চেষ্টা করেছে। তো এই যোগ্য মানুষটিকে যারাই ছোট করবার চেষ্টা করেছেন, আসলে তাদের পরিচিতি পাবলিকের সামনে ফুটে উঠেছে। তো তাসনিম যারা সমস্যায় পড়েননি, পড়বেন না, পাবলিক বুঝতে পেরেছে। আর যারা বানিয়েছেন তারা ছোট হয়েছেন পাবলিকের চোখে। আর সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের কথা বলছি, তাকে নিয়ে এক ধরনের অসভ্যতা আমরা লক্ষ্য করেছি, অতি সম্প্রতি ঘটেছিল সেটি। যুক্তরাজ্যে থাকার সময় স্টুডেন্ট লাইফে লন্ডনে কোন ক্লাবে গিয়ে নেচেছেন, এইসব বিষয় নিয়ে নোংরামি হয়েছে। তো আমি আমার কন্টেন্ট থেকে আগে যেমনি প্রতিবাদ করেছি তাসনিম জারা বিষয়ে কন্টেন্ট বানিয়েছিলাম, যারা এসব অসভ্যতা করে তাদের থোতাকে আমি ভোতা করে দেবার চেষ্টা করেছি। একইভাবে তারেক রহমান কন্যা জাইমার পক্ষে, জাইমাকে ডিফেন্ড করে আমি কিন্তু কন্টেন্ট বানিয়েছি। কারণ সব রকমের অসভ্যতার আমি বিরোধী, তাই আমি বিরোধিতা করেছি, ডিসকার্ড করেছি, এগুলোকে সব ডিচ করেছি, গার্বেজে ফেলে দিয়েছি এসব দাবি, এসব অপপ্রচার। তো হ্যাঁ, কেউ কেউ হয়তো বলার চেষ্টা করবেন সেই ভিডিওতে আসল, সেটি এআই জেনারেটেড না। যদি আসল হয়, কি আসে যায়? জাইমা রহমান একজন তরুণী, বিশ্ববিদ্যালয় লাইফে উচ্ছ্বাস প্রকাশ করবার জন্যে বন্ধুদের সঙ্গে যদি কোথাও গিয়েও থাকেন, সেখানে নেচেও থাকেন, এটি কেন এখানে আলোতে আনতে হবে, এটা নিয়ে ভিডিও বানাতে হবে? কবে জাইমা রহমান দাবি করেছেন যে তিনি একজন মহিলা মুক্তি? এরকম দাবি যদি তার আগে থেকে করা থাকতো তাহলে সেটি আমি মানতাম। তো একজন আধুনিক তরুণী, তিনি কোনো একদিন বন্ধুদের সঙ্গে কোথাও নেচেছেন, এটি কেমনি পাবলিকের ডিসকাশনের বিষয় হয়? কী করে হয় সেটি? অসভ্যরা ছাড়া কেউ কাজ করেনি, তারা করেছে, প্রতিবাদ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নোংরামি হয়েছে অসংখ্যবার। তাকে নিয়ে হাজার হাজার নোংরা ভিডিও তৈরি করা হয়েছে, মিথ্যে অপপ্রচার চালানো হয়েছে, অর্কেস্ট্রেটেড প্রপাগান্ডা করা হয়েছে তার বিরুদ্ধে অসংখ্যবার। আর যারা করেছেন তারা জানেন না পর্যন্ত যে নোবেল প্রাইজ যে বলি আমরা, এবং তারা নোবেল প্রাইজের বিরোধিতা করেও কথা বলেছেন। নোবেল প্রাইজ তিনি ঠিকভাবে পাননি, এটিও এস্টাবলিশ করার চেষ্টা করেছেন এক ধরনের ছোট লোক, ইতরেরা, অশিক্ষিত, অর্ধশিক্ষিত মূর্খরা। তো সেই মূর্খরা জানেন না পর্যন্ত নোবেল প্রাইজের নোবেলটির বানান কি। তিনটি বানান আছে ইংরেজিতে, তিনটি শব্দ আলাদা আলাদা, উচ্চারণের দিক থেকে সমোচ্চারিত বলা যেতে পারে, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, এরকম তিনটি শব্দ হয়। একটি হলো NOBLE, নোবেল, যেটাকে আমরা বাংলায় বলি মহৎ। আরেকটি হলো NOVEL, নভেল, উপন্যাস, আমরা বলি নোবেল। আচ্ছা, আরেকটি হলো NOBEL, আলফ্রেড নোবেলের নামে, স্যার আলফ্রেড নোবেল, যেই নোবেল প্রাইজ ইন্ট্রোডিউস করা হয়েছে সেটির কথা বলছি। তো যেই অসভ্যরা অধ্যাপক ইউনূসের নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের অনেকে জানেন না কোন নোবেল, এটি বানান কি জানেন না, কটি ক্যাটাগরিতে দেওয়া হয়, ক্লাসিফিকেশন কি, কোত্থেকে পাওয়া হয়,
সুইডিশ নভেল, নরওয়েজিয়ান নভেল, এগুলোর মধ্যে পার্থক্য কি? কিছুই তাদের জানা নেই, শুধু অসভ্যতাটি মাথায় আছে। চেষ্টা করেছেন ইউনুসকে ছোট করতে, কিচ্ছু লাভ হয়নি। ইউনুস যথাসময়ে যেই কাজে এসেছেন কাজ শেষ করে তিনি কেটে পড়েছেন, তার জায়গায় তিনি চলে গেছেন। তার তো কাজের কোনো অভাব নেই। এই অসভ্যদের কাজের অভাব থাকতে পারে, কিছু করবার নাও থাকতে পারে অসভ্যতা ছাড়া, কিন্তু অধ্যাপক ইউনুস মানে অধ্যাপক ইউনুস। বিশ্ব আছে তার সামনে, পুরো বিশ্ব। তো যাই হোক, এই যখনই নোংরামি হয়েছে, অসভ্যতা হয়েছে, প্রতিবাদ করেছি। যার বিরুদ্ধে হবে তার পক্ষে দাঁড়াবো, যার বিরুদ্ধে নোংরামি হবে তার পক্ষে দাঁড়াবো, তার পক্ষে কথা বলবো। যারা নোংরামি করবেন তাদের মুখোশ উন্মোচন করবো, করতেই থাকবো। আচ্ছা, এখন এই এপিসোডে কি নিয়ে কথা বলছি? জামায়াতে ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে এক নোংরামি চলছে এখন। গত শনিবার 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতরের দিন, ঈদের নামাজের পর সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত তিনি তার মিন্টু রোডের সরকারি বাসভবনে, বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে একটি কূটনৈতিক সমাবেশের আয়োজন করেছিলেন ঈদের শুভেচ্ছা বিনিময় করবার জন্য কূটনৈতিকদের সঙ্গে। সেখানে অন্তত 32-33টি দেশের কূটনীতিকরা, অ্যাম্বাসেডাররা, তারপর হাই কমিশনাররা এবং অন্যান্য কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এর বাইরেও ইউএন, ইউনিসেফ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, UNDP এরকম আন্তর্জাতিক যেসব সংস্থাগুলো আছে বাংলাদেশে তাদের প্রতিনিধি আছে, সেই সব অফিস থেকেও প্রতিনিধিরা যুক্ত হয়েছিলেন। বিশাল সমাবেশ, বিদেশি ছিলেন বোধহয় এরকম 100-র মতো, সব কিছু মিলিয়ে এটা বিশাল সমাবেশ ছিল। তো সেই সমাবেশে সবাইকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে, মিলিত হতে পেরে, নিজেদের সঙ্গে ভাব বিনিময় করতে পেরে, এবং সে অনুষ্ঠান শেষে, আলাপ আলোচনা শেষে বাংলাদেশি ঈদের খাবার খেয়ে সবাই খুব সন্তুষ্ট হয়েছিলেন। তো সেখানে আমি থাম্বনেইলে দুটো ছবি ব্যবহার করেছি, আপনারা লক্ষ্য করবেন, বাঁ দিকে একটি, ডান দিকে একটি। দুজন ভিন্ন ভিন্ন কূটনীতিককে ডাক্তার শফিকুর রহমান এইভাবে জড়িয়ে ধরে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিলেন, আন্তরিকভাবে তাদেরকে রিসিভ করেছেন। দেখলেই বোঝা যায় যে কেউ খুশি হবেন। এবং আমি যখন ছবিগুলো দেখেছি ইমিডিয়েটলি আমার ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? আমি তো ভালো চিন্তা করি, আমি তো নোংরা চিন্তা করি না। যাদের মাথায় নোংরামি ভরা তারা নোংরা চিন্তা করে, আমি তো করি না। আমি ইমিডিয়েটলি আই ফেল ইন লাভ উইথ দোজ ফটোগ্রাফস, উইথ দোজ মোমেন্টস। ওই মুহূর্তগুলো, ওই ছবিগুলোতে আমি প্রেমে পড়েছি সঙ্গে সঙ্গে। কেন? যে চমৎকার, কূটনীতির প্রচলিত ফ্রেমের বাইরে গিয়ে আন্তরিকতা প্রকাশ করলেন তিনি। এবং যে দুজন কূটনীতিককে তিনি জড়িয়ে ধরেছেন তাদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন, হাস্যোজ্জ্বল তারা। তারা ওই মুহূর্তটি খুব এনজয় করছিলেন। আর আমাদের অসভ্য ছোট লোকেরা এটিকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে। তারা কি কন্টেন্ট? যে শফিকুর রহমান কিংবা কেন এরকম ধরলেন, এটিকে খারাপ ইঙ্গিত করেছেন তারা। শফিকুর রহমান ক্লোজ টু 70, তার বয়স 70-এর কাছাকাছি। তিনি জামায়াত আমির, তিনি একজন ডাক্তার, তিনি এই দেশের একজন শ্রদ্ধেয় মানুষ। তিনি জামায়াত করেন না সেটি বাদ দিল, তিনি একজন মেডিকেল ডক্টর, তিনি একজন যোগ্য মানুষ, ভালো কথা বলেন, সুবক্তা, ওয়েল স্পোকেন, একজন ভদ্রলোক, আপাতমস্তক ভদ্রলোক শফিকুর রহমান। আমি কিন্তু জামায়াতের রাজনীতি করি না, আমার অনেক কন্টেন্টে আমি বলেছি। অনেকে যখনই জামায়াত সম্পর্কে কোনো ভিডিও পজিটিভলি করতে হয়েছে, অনেকে আমাকে ট্যাগ দিয়েছেন, আপনি জামাতি, এই সেই ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা হয়েছে। এই মূর্খতা বাদ দিতে হবে, ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিতে হবে। আমার কোনো খণ্ডিত বক্তব্য, কোনো একটা এপিসোডের অংশ বিশেষ, সেটি থেকে আমাকে জাজ করবার কোনো সুযোগ নেই। আমাকে জাজ করতে হলে আমার চ্যানেলে ঢুকে কষ্ট করে 2-4 ঘন্টা ব্যয় করে 5-10টি ভিডিও দেখে আসতে হবে বিভিন্ন ইস্যুতে। তখন বোঝা যাবে আমার লাইন অফ থিঙ্কিং কোন দিকে, আমার পার্সপেক্টিভস কী, আমার পয়েন্ট অফ ভিউ কী, আমি কি বলতে চাই। কোনো কালই আমি জামায়াতের লোক ছিলাম না, এখনও না, এবং নিকট ভবিষ্যতে হবার সম্ভাবনাও দেখছি না। দ্য মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার, যাতে কষ্ট করে কাউকে আমি জামায়াতি এই ট্যাগ দিতে না হয়। আপনার শ্রম বাঁচিয়ে দিলাম এবং সময়। আমি কেউ না তাদের, বাট সত্যের খাতিরে, ন্যায় বিচারের স্বার্থে এই মুহূর্তে জামায়াত আমিরকে ডিফেন্ড করতে হচ্ছে। যেমনি আমি ডিফেন্ড করেছি প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে, এনসিপি নেত্রী সাবেক ডাক্তার তাসনিম জারাকে, যেমনি আমি ডিফেন্ড করেছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে, ঠিক একইভাবে প্রতিটি ক্ষেত্রে আমি সেটি করে থাকি। এটি আমার পবিত্র দায়িত্ব মনে করে আমি করি। তো যেটি বলছিলাম, এই জামায়াত আমিরের আন্তরিকতা, এটিকে অসভ্য নজরে দেখেছে কিছু ছোট লোক। তো যাদের নাম এসেছে নিশ্চয়ই তারা জামায়াতের রাজনৈতিক প্রতিপক্ষ হতেই হবে। ছাত্র শিবিরের ছেলেরা তৈরি করেনি। বিএনপির নাম এসেছে, ছাত্র দলের, যুব দলের নাম এসেছে,
বাম ঘরানার লোকেরাও এই অসভ্যতায় লিপ্ত হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের তো নাম এসেছে এবং তারাও করছে, তারা লেখালেখি করছে, তারা প্রচার করছে, কমেন্ট করছে, ট্রল করছে, চলছে এগুলো তাকে নিয়ে। পরশু দিন থেকে, ঈদের দিন থেকে তাকে নিয়ে এরকম চলছে, মজা করা হচ্ছে। তো সবচেয়ে দুঃখের বিষয় হলো এই অসভ্যতায় লিপ্ত হয়েছেন, যুক্ত হয়েছেন আল জাজিরার সাংবাদিক খ্যাত জুলকারনাইন শাহের। এটি সবচেয়ে বিপজ্জনক এবং দুঃখজনক। তো শাহের হাসিনা আমলে আয়নাঘর সম্পর্কে প্রথম ডকুমেন্টারি বানিয়ে জনপ্রিয়তা অর্জন করেন ব্যাপক, এবং ব্যাপক পরিচিতিও লাভ করেন এই দেশের মানুষের মধ্যে। তাকে নিয়ে অনেকে আশার আলো দেখেছিলেন যে বাংলাদেশের সাংবাদিকতা জগতে ইনভেস্টিগেটিভ জার্নালিজমে তিনি কোনো পার্থক্য আনবেন। তো সেই কাজটি তিনি ভালো করেছিলেন, আমিও মুগ্ধ, অনেকেই মুগ্ধ আপনারা। কিন্তু পরবর্তীতে তার ভূমিকা নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে। দেখা গিয়েছে বাংলাদেশের কোনো সংবেদনশীল খবর, গোপন সংবাদ, যেটি ক্যান্টনমেন্টের বাইরে যাবার কথা না, সেটি শায়েরের কাছে আছে, অন্য কোনো গণমাধ্যমে কোনো কারো কাছে যাওয়ার আগে শায়েরের কাছে আছে। এরকম আরও অসংখ্য বিষয়ে তাকে নিয়ে প্রশ্ন উঠেছে ইদানিং, যে তিনি কার, কোন দলের লোক, কোন বাহিনীর, কোন সংস্থার সদস্য, কি কি সম্পৃক্ততা তার আছে, ইত্যাদি প্রশ্ন উঠেছে। তো শায়ের কি করে এরকম একটি সস্তা বিষয়কে নিয়ে কমেন্ট করলেন, এবং তার মাধ্যমে শুরু হয়েছে এই নোংরামি। অন্যেরা শায়েরের কমেন্টের কারণে সাহস পেয়েছে এবং তারা এটিকে মহিরুহ করে তুলেছে এখন। তো এই অসভ্যতার নিন্দা করার ভাষা আমার জানা নেই। অতীতে আমরা দেখেছি নরেন্দ্র মোদী ভারতে যখন ট্রাম্প এসেছিলেন, নরেন্দ্র মোদী খুশি হয়ে পারলে ট্রাম্পের কোলে উঠে যান, এমনভাবে গলাগুলি করছিলেন যেটি নিয়ে তারা কন্টেন্ট বানাতে পারতেন প্রকৃত অর্থে, কিন্তু কেউ বানাননি তখন। কিংবা পুটিনের সঙ্গে যখন নরেন্দ্র মোদীর দেখা হয়, খুশিতে গদগদ হয়ে যেভাবে জড়িয়ে ধরেন পুটিনকে, কিংবা নেতানিয়াহুর সঙ্গে যে দু একবার এনকাউন্টার হয়েছে সেটি নিয়ে তো প্রশ্ন ওঠেনি। তো এইটি অস্বাভাবিক না, আমি বলছি না প্রশ্ন উঠতে হবে। নরেন্দ্র মোদীর কোনো বিদেশি রাষ্ট্রনায়ককে, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে ভালো লাগতেই পারে, পার্সোনালি ভালো লাগতে পারে, সেদিক থেকে কাছে যেতে পারেন, আলিঙ্গন করতে পারেন, জড়িয়ে ধরতে পারেন, প্রচলিত কূটনীতির বাইরেও যেতে পারেন, যদি অপরপক্ষের কোনো আপত্তি না থাকে। তো এই ক্ষেত্রেও সেটি ঘটেছে। আমরা দেখলাম কীভাবে কূটনীতিকরা এনজয় করেছেন শফিকুর রহমানের আতিথেয়তা, আন্তরিকতা, এবং এটি নিছক আন্তরিকতা প্রসূত, আর কিছুই না, এখানে কিছু থাকতে পারে না। অসভ্য মানসিকতা না থাকলে কারো এরকম লাইনে চিন্তা করতে পারবে না, কেউ করবার কোনো সুযোগ নেই। ইংরেজিতে একটি প্রবচন আছে, পিপল জাজ আদার্স বাই দেমসেলভস। আই রিপিট, আমি আবার বলছি, পিপল জাজ আদার্স বাই দেমসেলভস। অর্থাৎ লোকেরা, তারা নিজেরা যেমন, অন্যদের সেইভাবে চিন্তা করেন। তাই যারা এই 70 প্রায় বছর বয়সী জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে এইসব নোংরামি করছেন, নোংরামিতে লিপ্ত হয়েছেন, ভবিষ্যতে হবেন বলে ভাবছেন, তাদের বলছি দয়া করে এই নোংরামি ছাড়ুন, নিজেদেরকে আর সস্তা করবেন না, করলে কোনো লাভ নেই। শফিকুর রহমান কিন্তু শফিকুর রহমানই থাকবেন, মাঝখান থেকে আপনারা পচে যাবেন। সো দয়া করে এই সস্তা নোংরামি করবেন না, আর একটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করুন। নোংরামি যদি করতে হয় সেখানে ক্রিয়েটিভিটি থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে, এই বিষয়গুলো দরকার। আর না হলে ভাড়ামি হবে সব কিছু, আর আপনারা পরিণত হবেন ভাড়ে, আর কিছুই না। ধন্যবাদ সবাইকে, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।